গুড মর্নিং স্টুডেন্টস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব নাম্বার 1 এক্সাম প্রিপারেশন অ্যাপ ইন ওয়েস্ট বেঙ্গল। তো আজকে তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রয়োজন মনে করো এগুলোকে একটু ভালো করে খাতায় নোট ডাউন করে রাখতে পারো, পরবর্তীকালে যখন খাতাটা খুলে পড়বে সেখান থেকে পড়তেও এবং জিনিসটা বুঝতেও সুবিধা হবে। সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার ভালো করে চেষ্টা করবে এবং প্রত্যেকটা প্রশ্ন যেখানে আলোচনা করা হচ্ছে ভালো করে মনে রাখার চেষ্টা করবে। বুঝতে পারছো? কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো, তো আজকের প্রথম প্রশ্ন দেখানো কি আছে, ইন উইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইজ মেনশন। তো ভারতের সংবিধানে কোন পার্টে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটি মেনশন করা আছে? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে পার্ট 17। তো ভারতের সংবিধানে 17 নম্বর পার্টে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটি মেনশন করা আছে। একটু দেখে নিয়ে ব্যাপারে পার্ট 17 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো ভারতের সংবিধানে 17 নম্বর পার্টে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু মেনশন করা আছে। ক্লিয়ার? আর্টিকেল 343(1) of Constitution of India state the official language of Union government shall be Hindi in Devanagari script। তো আর্টিকেল 343(1) মেনশন করা আছে ভারতের সংবিধানে যে ইউনিয়ন গভর্নমেন্টের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটি হবে সেটা হবে কি? হিন্দি। আর সেটা কোন স্ক্রিপ্ট হবে? সেটা হচ্ছে দেবনাগরী স্ক্রিপ্টে কিন্তু এটি হবে। ঠিক আছে, চলো দ্বিতীয় কোশ্চেন দেখে না কি আছে, ডাইরেক্টিভ ফর ডেভেলপমেন্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ ইন মেনশন ইন উইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভারতের সংবিধানে কোন আর্টিকেলে মেনশন করা আছে হিন্দি ল্যাঙ্গুয়েজের ডাইরেক্টিভ ফর ডেভেলপমেন্ট ব্যাপারে? সঠিক উত্তরে যাবে অপশন এ, আর্টিকেল 351। তো আর্টিকেল 351-তে মেনশন করা আছে ভারতের সংবিধানে যে হিন্দি ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টের ব্যাপারে। ঠিক আছে, হিন্দি ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টের ব্যাপারে কিন্তু আর্টিকেল 351 ভারতের সংবিধানের মধ্যে এটি মেনশন করা আছে। তো দেখে নিয়ে ব্যাপারে ডাইরেক্টিভ ফর ডেভেলপমেন্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ, ইট শ্যাল বি ডিউটি অফ দ্য ইউনিয়ন to promote the spread of Hindi language, to develop it so that it may serve as a medium of expression for all the elements of composite culture of India। তো ডাইরেক্টিভ ফর ডেভেলপমেন্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কেন্দ্রর কিন্তু উচিত যে হিন্দি যে ল্যাঙ্গুয়েজটি আছে সেটি ভারতবর্ষের মধ্যে পুরোপুরি স্প্রেড করা, যাতে এটি সমস্ত ভারতবাসীর কাছে একটা মিডিয়াম অফ এক্সপ্রেশন হয়ে দাঁড়াতে পারে। তো সেটা হচ্ছে কি ডাইরেক্টিভ ফর ডেভেলপমেন্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ। আর এটা কোন আর্টিকেলে লেখা আছে? সেটা হচ্ছে ভারতের সংবিধানে আর্টিকেল 351টি মেনশন করা আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখানো কি আছে, প্রোটেকশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর্স অ্যান্ড রাজ প্রমুখ ইজ মেনশন ইন উইচ আর্টিকেল। তো গভর্নর, রাজ প্রমুখ এবং প্রেসিডেন্ট এদের প্রোটেকশনের ব্যাপারে ভারতের সংবিধানে কোন আর্টিকেলের মধ্যে এটি লেখা আছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে 361 নম্বর আর্টিকেল। তো ভারতের সংবিধানের 361 নম্বর আর্টিকেলে সেখানে মেনশন করা আছে যে প্রেসিডেন্ট, গভর্নর এবং রাজ প্রমুখদের প্রোটেকশনের ব্যাপারে। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে আর্টিকেল 361 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যান এক্সেপশন টু দ্য ফান্ডামেন্টাল রাইট to equality enshrined in Article 14. It basically grants immunity to the country's president and governors from prosecution while in the office. তো আর্টিকেল 361-তে আমরা দেখি যে ফান্ডামেন্টাল রাইটস টু ইকুয়ালিটি, এটা হচ্ছে আর্টিকেল 14, সেটার কিন্তু একটা এক্সেপশন। এখানে বেসিক্যালি কি করা আছে, ইটস বেসিক্যালি গ্রান্টস ইমিউনিটি টু দ্য কান্ট্রিজ প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর্স ফ্রম প্রসিকিউশন ওয়াইল ইন দ্য অফিস। আর এই আর্টিকেলের অনুযায়ী ভারতের প্রেসিডেন্ট, গভর্নর্স এবং রাজ প্রমুখদের প্রোটেকশনের ব্যাপারে কিন্তু মেনশন করা আছে 361 নম্বর আর্টিকেলে। আর এই 361 নম্বর আর্টিকেলে কিন্তু আমরা দেখি যে ফান্ডামেন্টাল রাইটস টু ইকুয়ালিটি, যেটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, যেটা আর্টিকেল 14 আছে, তার কিন্তু একটা এক্সেপশন। বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, উইথ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রেসক্রাইবস দ্য ডিস্ট্রিবিউশন অফ সিটস ইন রাজ্যসভা। তো রাজ্যসভার যে সিটগুলোর ডিস্ট্রিবিউশনের ব্যাপারে কোন শেডিউলে, ভারতের সংবিধানে কোন শেডিউলে এটি মেনশন করা আছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে 4th শিডিউল। তো 4th শিডিউলে, ভারতের সংবিধানের 4th শিডিউলে কিন্তু ডিস্ট্রিবিউশন, রাজ্যসভার যে সিটের ডিস্ট্রিবিউশনের ব্যাপারে কিন্তু এখানে মেনশন করা আছে। একটু দেখে নিয়ে ব্যাপারে দ্য 4th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস ফর অ্যালোকেশন অফ সিটস টু দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইন রাজ্যসভা। তো 4th শিডিউলের মধ্যে, ভারতের সংবিধানের 4th শিডিউলের মধ্যে মেনশন করা আছে যে রাজ্যসভা এবং ইউনিয়ন টেরিটরিজ যে সিটগুলো হবে তার অ্যালোকেশনের ব্যাপারে কিন্তু এটি মেনশন করা আছে। দ্য অ্যালোকেশন অফ সিট ইজ মেড অন দ্য বেসিস অফ পপুলেশন অফ
ইচ স্টেট। তো রাজ্যসভার প্রত্যেকটা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে যে রাজ্যসভার যে সিটসগুলো হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, সেই রাজ্যের পপুলেশনের উপরে ডিপেন্ড করবে। তো ফোর্থ শিডিউলে কিন্তু স্টেটস এবং ইউনিয়ন টেরিটরিজ রাজ্যসভার সিটগুলোর ব্যাপারে কিন্তু এটি মেনশন করা আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে কি আছে, ফ্রম উইচ কান্ট্রি ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড দ্য ফিচার দ্য রিটেন কনস্টিটিউশন। তো ভারত কোন দেশের থেকে দ্য রিটেন কনস্টিটিউশনটি বড় করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। তো ভারত ইউএস এর কাছ থেকে দ্য রিটেন কনস্টিটিউশনটি বড় করেছে। ঠিক আছে, এই ফিচারটি তারা ইউএস এর কাছ থেকে তারা বড় করেছে। আর কি কি বড় করেছে ইউএস এর সাথে দেখে না একবার। ফার্স্ট হচ্ছে রিটেন কনস্টিটিউশন, সেকেন্ড হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অ্যাজ দ্য এক্স অফিসার চেয়ারম্যান অফ রাজ্যসভা, থার্ড হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ফোর্থ হচ্ছে সুপ্রিম কোর্ট, ফিফথ হচ্ছে প্রভিশন অফ স্টেটস, সিক্সথ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি অ্যান্ড জুডিশিয়াল রিভিউ, সেভেন্থ হচ্ছে প্রিয়াম্বল এবং এইট হচ্ছে রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজ। তো এই আটটা জিনিস কিন্তু ইউএসএ থেকে কিন্তু বড় করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে, স্পেশাল প্রভিশন উইথ রেসপেক্ট টু দ্য স্টেট অফ নাগাল্যান্ড ইজ মেনশন ইন উইচ আর্টিকেল। তো নাগাল্যান্ড যেটা হচ্ছে ভারতের একটা রাজ্য, তো সেখানে স্পেশাল প্রভিশন, ঠিক আছে, নাগাল্যান্ডের স্পেশাল প্রভিশনটি কোন আর্টিকেলে মেনশন করা আছে? সঠিক উত্তর যাবে অপশন এ, সেটা হচ্ছে আর্টিকেল 371A। তো 371A আর্টিকেলের মধ্যে ভারতের একটি রাজ্য নাগাল্যান্ডে তার স্পেশাল প্রভিশনসগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে আর্টিকেল 371A ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 1949 ডিলস উইথ দ্য স্পেশাল প্রভিশন উইথ রেসপেক্ট টু দ্য স্টেট অফ নাগাল্যান্ড। তো 371A যে আর্টিকেল হচ্ছে ভারতের সংবিধানে, সেটা হচ্ছে 1949 সালে এটি করা হয়েছিল। তো সেখানে কিন্তু ভারতের একটি রাজ্য, সেটা নাগাল্যান্ড, সেই রাজ্যের স্পেশাল প্রভিশনগুলোর ব্যাপারে কিন্তু এখানে মেনশন করা আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে, অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন ইজ মেনশন ইন উইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংশোধন। ঠিক আছে, তো ভারতের সংবিধানে কোন পার্টে অ্যামেন্ডমেন্টের অফ কনস্টিটিউশন মানে ভারত কনস্টিটিউশনের সংশোধন করার ব্যাপারগুলো মেনশন করা আছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে পার্ট 20। তো 20 নম্বর পার্টে, ভারতের সংবিধানের 20 নম্বর পার্টে কিন্তু কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট ব্যাপারে মেনশন করা আছে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে পার্ট 20 আর্টিকেল 368(1) অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্র্যান্ট constituent power to make formal amendments and empowers parliament to amend the constitution. তো পার্ট 20 আর্টিকেল 368(1) সেখানে মেনশন করা আছে যে ভারতের সংবিধানে যাতে কিছু সংশোধন করা যেতে পারে। আর এই সংশোধনটি কে করতে পারে? একমাত্র সেটা হচ্ছে পার্লামেন্টের কাছে সেটা পাওয়ারটি আছে কনস্টিটিউশনের সংশোধন করার জন্য। এটি কোথায় মেনশন করা আছে? পার্ট 20 আর্টিকেল 368(1) এর মধ্যে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, উইথ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেইন প্রভিশন টু ডিসকোয়ালিফিকেশন অফ এমপিস এমএলএ অন গ্রাউন্ড অফ ডিফেকশন। তো ভারতের সংবিধানে কোন শিডিউলে মেনশন করা আছে এমপিস এবং এমএলএসদের গ্রাউন্ড অফ ডিফেকশনের ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে? ঠিক আছে, এমপি এমএলএসদের যাতে ডিসকোয়ালিফিকেশন করতে পারে, যদি তাদের কোনো ডিফেকশন দেখা যেতে পারে তো তাদেরকে যাতে ডিসকোয়ালিফাইড করা যেতে পারে। তো সেটি কোন শিডিউলে, ভারতের সংবিধানে কোন শিডিউলে এটি মেনশন করা আছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে 10th শিডিউল। তো 10th শিডিউল মধ্যে মেনশন করা আছে এমপিস এবং এমএলএসদের ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে আ ল ওয়াজ শর্ট টু লিমিট সাচ ফ্রিকুয়েন্ট ডিফেকশন ইন ইন্ডিয়া। In 1985, the 10th schedule of 52nd Amendment to Constitution of India was passed by Parliament of India to achieve this. তো ভারতের সংবিধানের 10th শিডিউল যেটি করা হয়েছিল 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে এই 1985-এ, সেখানে কিন্তু এমপিস এবং এমএলএসদের যদি কোনো ডিফেকশন দেখা যায়, যদি কোনো তাদের গলতি বা কিছু প্রবলেম যদি দেখা যায়, তাদেরকে কিন্তু ডিসকোয়ালিফাই করা যেতে পারে। এই অ্যাক্টটি করা হয়েছিল কবে? 1985-এ 10th শিডিউল 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে। ক্লিয়ার? আর এটি করেছিল কে? একটা বিল পাস করা হয়েছিল পার্লামেন্ট অফ ইন্ডিয়া দ্বারা সেটা করার জন্য। বুঝতে পেরেছ? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে,
provision in case of failure of constitution machinery in state is mentioned in which article? ধরো যদি কোনো রাজ্যেতে যদি সে রাজ্যে কোনো বিবাদ হয়ে গেল, কোনো ঝুট ঝামেলা হয়ে গেলো বড় সড়ো, সেখানে কিন্তু সেখানকার যে সিএম বা তাদের যে স্টেট গভর্নমেন্ট সেটাকে কন্ট্রোল করতে পারছে না, তো সেই সময় কোন আর্টিকেল সেখানে লাগু করে প্রেসিডেন্সিয়াল রুল করা যেতে পারে? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে আর্টিকেল 356। তো আর্টিকেল 356 অনুযায়ী রাজ্যেতে স্টেট এমার্জেন্সি কিন্তু করা যেতে পারে অথবা প্রেসিডেন্সিয়াল রুল। ঠিক আছে, তো একটু দেখে নিয়ে ব্যাপারে Article 356 of Constitution of India gives the President of India power to suspend the state government and impose president rule on any state of the country. তো আর্টিকেল 356 মধ্যে মেনশন করা আছে যদি কোনো রকম কোনো যদি ঝুট ঝামেলা হয়ে যায় রাজ্যের মধ্যে, তো সেই রাজ্যের যদি রাজ্য সরকার যদি কন্ট্রোল করতে পারে না, তো সেখানে প্রেসিডেন্সিয়াল একটা স্পেশাল পাওয়ার আছে, ভারতের প্রেসিডেন্টের কাছে একটা স্পেশাল পাওয়ার আছে যে সে রাজ্যের গভর্নমেন্টকে সাসপেন্ড করে দেওয়া। ঠিক আছে, এবং সে রাজ্যে প্রেসিডেন্সিয়াল রুল লাগিয়ে দেওয়া। এটি কিন্তু প্রেসিডেন্ট যতগুলো রাজ্য আছে ভারতে প্রত্যেকটা রাজ্যের উপরে তারা এটা অ্যাপ্লাই করতে পারে যদি কোনো প্রবলেম হয় তাহলেই। ঠিক আছে, আর এটাকে বলা আছে কি প্রেসিডেন্সিয়াল রুল। ইট ইজ অলসো নোন অ্যাজ স্টেট এমার্জেন্সি অর কনস্টিটিউশনাল এমার্জেন্সি। এটির নাম হচ্ছে স্টেট এমার্জেন্সি অথবা কনস্টিটিউশনাল এমার্জেন্সি। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। অ্যাট দ্য টাইম অফ অ্যাডাপশন হাউ মেনি শিডিউল ওয়ার দেয়ার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? যখন কনস্টিটিউশন অ্যাডাপ্ট করা হয়েছিল তো সেই সময় কতগুলো শিডিউল ছিল? সঠিক উত্তরে যাবে অপশানে তখন ছিল হচ্ছে কটা, 8টা শিডিউল ছিল। তো 26 জানুয়ারি 1950 সালে কিন্তু আমাদের ভারতের সংবিধান অ্যাপ্লাই করা হয়, ফোর্সে আনা হয়। তো সেই সময় কিন্তু কটা মানে সে সময় কটা শিডিউল ছিল? সেটা হচ্ছে 8টা শিডিউল ছিল। ঠিক আছে, একটু দেখে নিয়ে ব্যাপারে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইন্টু ফোর্স অন 26 জানুয়ারি 1950। তো ভারতের সংবিধান ভারতের মধ্যে লাগু করা হয়েছিল কবে থেকে? 26 জানুয়ারি 1950 সাল থেকে। ঠিক আছে, অ্যাট দ্য টাইম অফ ইটস অ্যাডাপশন দ্য কনস্টিটিউশন কন্টেইন 395 আর্টিকেলস অ্যান্ড 8 শিডিউল অ্যান্ড ওয়াজ অ্যাবাউট 1,45,000 words long, making the longest national constitution to ever be adopted. তো ভারতের যখন 26 জানুয়ারি 1950 সালে যখন কনস্টিটিউশনটাকে অ্যাডাপ্ট করা হয়েছিল তো সেই সময় 395 আর্টিকেলস ছিল এবং 8টা শিডিউল ছিল। ঠিক আছে, আর সেই সময় ভারত যে কনস্টিটিউশনটা ছিল সেটা হচ্ছে 1,45,000 অক্ষরে কিন্তু লেখা ছিল, ওয়ার্ডসে কিন্তু এই কনস্টিটিউশনটা লেখা ছিল, যেটি সেই সময় বা এখনও অবধি সেটা কিন্তু সারা বিশ্বের সব থেকে বড় একটা কনস্টিটিউশন। ঠিক আছে, লংগেস্ট ন্যাশনাল কনস্টিটিউশন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখানো কি আছে। আর্টিকেল 352 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ড্যাশ। তো আর্টিকেল 352 ভারতের সংবিধানের আর্টিকেল 352 কিসের সাথে ডিল করে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে প্রোক্লামেশন অফ এমার্জেন্সি। তো 352 অনুযায়ী ভারতের সংবিধানের 352 অনুযায়ী ডিল করা হচ্ছে প্রোক্লামেশন অফ এমার্জেন্সি। তো একটু দেখে নিয়ে ব্যাপারে আর্টিকেল 352 অফ কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য প্রভিশন of national emergency which can be applied in any extraordinary situation arise that may be threaten the security, peace, stability and governance of the country. তো আর্টিকেল 352 মধ্যে মেনশন করা আছে, ভারতের সংবিধানের আর্টিকেল 352 মধ্যে মেনশন করা আছে প্রোক্লামেশন অফ এমার্জেন্সির ব্যাপারে। সেটা কখন হতে পারে? ভারতে যদি কোনো সময় দেখা গেল যদি কোনো এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন যদি ক্রিয়েট হলো, যদি কোনো থ্রেটেন্ড হলো, পিস স্টেবিলিটির ব্যাপারে যদি কোনো ঝুট ঝামেলা হলো বা বিশাল একটা পরিমাণে যদি কোনো সমস্যা দাঁড়ালো, তখন কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু লাগু করা যেতে পারে। আর এটি কোন আর্টিকেলের মাধ্যমে করা যেতে পারে? সেটা হচ্ছে আর্টিকেল 352 অনুযায়ী। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখানো কেউ আছে। ফ্রম হুইচ কান্ট্রি ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড দ্য ফিচার 5-year প্ল্যান? তো ভারতের সংবিধানে কোন দেশের কাছ থেকে 5-year প্ল্যানটি বড় করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন। তো 5-year প্ল্যানটি ভারতের কনস্টিটিউশনের মধ্যে যে 5-year প্ল্যানটি মেনশন করা আছে সেটি সোভিয়েত ইউনিয়ন অথবা ইউএসএসআর কাছ থেকে এটি বড় করা হয়েছে। ক্লিয়ার? আর কী কী জিনিস বড় করা আছে ইউএসএসআর থেকে দেখে নাও একবার। ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, আর একটা হচ্ছে 5-year প্ল্যান। এই দুটো জিনিস কিন্তু সোভিয়েত ইউনিয়ন অথবা ইউএসএসআর থেকে তারা ভারতের সংবিধানে যেগুলো মেনশন করা আছে সেগুলো বড় করা হয়েছে। ক্লিয়ার? চলো
নেক্সট কোশ্চেন এখানে কি আছে, 8th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, ভারতের সংবিধানে 8th শিডিউল কিসের উপরে ডিলস করে? সঠিক উত্তর হবে অপশন ডি, লিস্ট অফ রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ। তো ভারতের সংবিধানে 8th শিডিউলের মধ্যে যতগুলো 22টা যে রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোর ব্যাপারে কিন্তু মেনশন করা আছে। একটু দেখে নিয়ে ব্যাপারে, অ্যাজ পার আর্টিকেল 344(1) and 351 of the Indian Constitution, the 8th schedule includes the recognition of following 22 languages. তো আর্টিকেল 344(1) এবং 351 ভারতের সংবিধান অনুযায়ী 22টা যে রেকগনাইজড যে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো কিন্তু মেনশন করা আছে। এটা কিন্তু 8th শিডিউল 344(1) এবং 351 মধ্যে এটি মেনশন করা আছে। তো বর্তমানে ভারতে কিন্তু 22টা রেকগনাইজড ল্যাঙ্গুয়েজেস আছে। কি কি আছে একবার দেখে নাও। প্রথমে যাচ্ছে আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোনকানি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, বোডো, সাঁওতালি, মিথালি অ্যান্ড ডোগরি। তো এটা হচ্ছে 22টা ল্যাঙ্গুয়েজ যেগুলো 8th শিডিউল মধ্যে কিন্তু এগুলো মেনশন করা আছে। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইউনিয়নের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে কি হিন্দি, আর সেটা কিসে লেখা হবে দেবনাগরী স্ক্রিপ্টের মধ্যে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, ফ্রম উইচ কান্ট্রি ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড ফান্ডামেন্টাল ডিউটিস। তো ভারতের সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কোন দেশের কাছ থেকে এটি বড় করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে ইউএসএসআর। আগেই বললাম ইউএসএসআর কাছ থেকে দুটো জিনিস বড় করা হচ্ছে, একটা 5-year প্ল্যান আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, ফ্রম উইচ কান্ট্রি ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং অ্যান এমার্জেন্সি। তো ভারতের সংবিধানে যখন মেনশন করা আছে যখন এমার্জেন্সি হবে, ঠিক আছে, সেই সময় কিন্তু যতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে সেগুলো কিন্তু সাসপেন্ড করে দেওয়া হবে। তো এই জিনিসটি কোন দেশের কাছ থেকে এটি বড় করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে জার্মানি। তো জার্মানির কাছ থেকে কিন্তু একটা জিনিসই বড় করা হয়েছে, সেটা হচ্ছে কি ডিউরিং এমার্জেন্সি যতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে সেগুলোকে কিন্তু সাসপেন্ড করে দেওয়ার ব্যাপারে। বুঝতে পেরেছো? তো এই কোশ্চেনগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ তোমাদের কাছে যেগুলো ডিসকাস করলাম, আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কোয়ালিটির উপরে ছিল। খুবই ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা পড়বে, কারণ যে কোশ্চেনগুলো তোমাকে আজকে এখানে করানো হলো প্রত্যেকটাই 100% এতটাই কমন আর এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যে কোনো পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব ভালো করে কোশ্চেনগুলোকে মনে রাখার চেষ্টা করবে, খাতায় ভালো করে নোট ডাউন করে রাখো, পরবর্তীকালে যখন তোমরা পড়বে সেই জায়গাটা খুলে ভালো করে তোমরা মুখস্থ বা পড়তে পারবে পরবর্তীকালে। তো সে কারণে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা কিন্তু এগুলোকে একটু খাতায় নোট ডাউন করে রেখো। বুঝতে পেরেছো? আর একটা ইনফরমেশন দেওয়ার আছে, এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি তার অতি অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করে সেখানে লিঙ্ক প্রোভাইড করা আছে, লিঙ্কটা ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারো। এবং আমাদের এমএচ এডুকেশন ল্যাব অ্যাপে এখনও যারা জয়েন করনি বা ডাউনলোড করনি তার অতি অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করে সেখানে লিঙ্ক ক্লিক করে ডাউনলোড করে নিও ল্যাব অ্যাপটি। এবং সেখানে বিভিন্ন রকমের WBCS-এর কোর্স চলছে, যে কোর্সে তোমাদের এনরোল করতে ইচ্ছুক তোমরা সেখানে এনরোল করতে পারো। তোমাদেরকে যদি স্পেশাল ডিসকাউন্ট দরকার পড়ে অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে স্পেশাল ডিসকাউন্ট প্রোভাইড করা হবে। ক্লিয়ার? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটি লাইক করো, নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটি শেয়ার করো, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিও, যখন কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।